ছেঁড়া ছেঁড়া কুয়াশার ফাঁক দিয়ে পূর্ণিমার ভরাট চাঁদের আলোটা মাঝে মধ্যে এসে পড়ছে মানুষগুলোর উপর। ডিসেম্বরের কনকনে ঠান্ডা মেঘালয়ের এই খাসিয়া পাহাড়ের গায়ে বিছানো ছোট্ট জনপদটাকে অজগরের ভয়াল শীতল নাগপাশের মতো আষ্টে পৃষ্ঠে জাপটে রয়েছে। তবুও ওই রুক্ষ কঠিন ঠান্ডাকে উপেক্ষা করেই মানুষগুলো নিজেদের কাজে ব্যস্ত, যেন কুয়াশা আর অতলান্ত অন্ধকারের সাথে ষড়যন্ত্র করে কোনো এক গহীন অপরাধকে লুকোনোর চেষ্টা করছে তারা। তবুও পূর্ণিমার চাঁদের জেদ আর অবাধ্যতায় মাঝে মধ্যেই এক ঝলক করে জ্যোৎস্না এসে পড়ছে মানুষগুলোর উপর, আর তাতেই তাদের গূঢ় ষড়যন্ত্র অল্প স্বল্প ফাঁস হয়ে যাচ্ছে নির্বাক প্রকৃতির কাছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় ওরা আদতে তিনজন, দুজন মহিলা আর একজন পুরুষ। অন্ধকারের ছদ্মবেশে তাদের বয়স বোঝা দুষ্কর। মহিলা দুজনের মধ্যে একজনের পরনে ঢিলে ঢালা একটা গাউনের মতো পোশাক। ওই মহিলাটি আর একজন পুরুষ মিলে অপর এক মহিলার অচৈতন্য দেহটা টেনে টেনে নিয়ে যাচ্ছে একটা ঘরের দিকে। অচৈতন্য মহিলাটির গড়ন রোগা পাতলা হলেও তার জ্ঞানহীন দেহটাকে টানতে বাকি দুজনকে বেশ বেগ পেতে হচ্ছে। চাঁদের এক ফালি বাঁকা রশ্মি আচমকাই এসে পড়ল অচৈতন্য মেয়েটার মুখের ওপর। রক্তে ভেসে যাচ্ছে তার নাক মুখ। তবুও নির্বিকার বাকি দুজন। তাদের শারীরিক মোচড়ে ভয় আর দ্বিধা স্পষ্ট। তারা যেন এই নারকীয় দৃশ্য গোপন করতেই ব্যস্ত। কোনো ক্রমে তারা মেয়েটার দেহটা নিয়ে আসে ঘরটার সামনে। তারপর অতি সন্তর্পণে ঘরটার দরজা খুলে ভিতরে ঢুকে যায়। এরপর কেটে যায় প্রায় মিনিট 40। তারপর আবার হালকা করে খুলে যায় ঘরের দরজাটা। তবে এইবার সে ঘর থেকে একাই বের হয়ে আসে সেই পুরুষ মানুষটা। তারপর ধীর পায়ে হেঁটে চলে যায় সামনের উপত্যকা বরাবর। উপত্যকার শেষ প্রান্তটা শটান নেমে গেছে গভীর খাদ বরাবর। ওই খাদের প্রান্তে এসে দাঁড়ায় সেই পুরুষ মানুষটা। এখানে চাঁদের জোছনায় কোনো কার্পণ্য নেই। সেই আলোয় নিচে খাদের দিকে তাকায় পুরুষটি। প্রায় 300 ফুট নিচে একটা বুনো গাছের শিকড়ে আটকে আছে একটা দেহ। দেহটা প্রাণহীন এক যুবকের। উপরে দাঁড়ানো পুরুষটার চোখের সামনেই আস্তে আস্তে পাহাড়ের গা থেকে আলগা হতে হতে বিচ্ছিন্ন হয়ে যায় সেই বুনো গাছের শিকড়গুলি। যুবকের দেহের ভার সহ্য করতে অপারগ দুর্বল বুনো গাছটি যুবকটি সমেত ঝুপ করে হারিয়ে যায় অতলান্ত খাদের বুকের ভিতরে। উপরের উপত্যকায় দাঁড়ানো পুরুষটি চাপা দীর্ঘশ্বাস ছেড়ে পিছন ফিরে হাঁটতে শুরু করে। পূর্ণিমার চাঁদের উজ্জ্বলতা নির্মমভাবে প্রকট করে তুলছে মানুষটার রক্ত মাখামাখি হাত দুটোকে। কিন্তু বোবা প্রকৃতি ছাড়া সেখানে তখন আর কেউই ছিল না এই দৃশ্য প্রত্যক্ষ করার মতো। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্যাটারডে স্টোরিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভ চলে এসেছি আজকের নতুন গল্প নিয়ে। আজকের গল্প লেখিকা অনন্যা দেবরায়ের কলমে রক্তচোষার আতঙ্ক। আজকের গল্প পাঠে আমি শুভ, অন্যান্য চরিত্রে সৌরভ, বুবাই, রমাকান্ত, মহুয়া, বর্ণিশা এবং অন্তরা। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, শুনতে থাকুন। সিকিউরিটি চেকিং সেরে নিজের খেয়ালেই এয়ারপোর্ট লাউঞ্জে ঘোরাঘুরি করছিল প্রভা। মনটা বেশ ফুরফুরে। এই প্রথম একা একা বেশ দূরে কোথাও যাচ্ছে সে। মেঘেদের দেশ চেরাপুঞ্জি। সে শুনেছে সেখানের মেঘেরা শরীর ছুঁয়ে উড়ে বেড়ায়। চঞ্চলা কিশোরীদের মতো নাকি তাদের হাব ভাব। মাঝে মধ্যেই দুষ্টু প্রেমিকার মতো ঝিমিকিনি বৃষ্টিতে ভিজিয়ে দিয়ে খুনসুটিও করে। আবার কখনো অভিমানী অষ্টাদশীর মতো মুখ ভার করে ফেলে তারা।
অভিমানিনীর চোখের কাজলের মতো ঘন হয়ে যায় তাদের বর্ণ। একসময় আর থাকতে না পেরে ঝরঝরিয়ে কেঁদে ওঠে তারা। শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি। এইসব ভেবেই প্রবালের মনটা অকারণেই উত্তেজনার এভারেস্ট ছুঁয়ে যাচ্ছিল বারবার। জার্নালিজম নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করে আপাতত সে একটা মোটামুটি অভিজাত সংবাদপত্রের অফিসে শিক্ষানবিশ হিসেবে কাজ করছে মাস কয়েক হলো। সাথে লেখাপড়াটাও চালিয়ে যাচ্ছে, তবে প্রাইভেটে। আসলে গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই এমন অনভিপ্রেতভাবে চাকরিটা পেয়ে যাওয়ায় সে আর দুবার ভাবেনি। আপাতত এক বিখ্যাত জার্নালিস্টের তত্ত্বাবধানে ও কাজ শিখছে। এতদিন পর্যন্ত ছোটখাটো অ্যাসাইনমেন্ট পেলেও এই প্রথম সে একটা বড় কাজের সুযোগ পেয়েছে। তাকে একা একটা এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, এটা ভেবেই মনের অজান্তেই একটা গর্বের শিহরণ খেলে যাচ্ছে বারবার। ফ্লাইটের এখনো দেরি আছে দেখে সুবিধে মতো একটা চেয়ার খুঁজে সবে বসেছে প্রবাল। হঠাৎই পেছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে আসে। আরে ভাগনা বাবু যে, এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, চমকে উঠে পেছন ফেরে প্রবাল। বিজন মামা। প্রবালের বিহবল ভাবটা কাটার আগেই মামা এসে জুত করে বসে পড়েন তার পাশের খালি সিটটাতে। তারপর একটা স্বস্তির শ্বাস ছেড়ে বলেন, তোমাকে এখানে দেখবো এটা একদমই আনএক্সপেক্টেড। কতগুলো দিন পরে দেখা, বলো তো একবার। এটা অবশ্য বিজন মামা ঠিকই বলেছেন। তা প্রায় ৯ করে বছর ৩ পরে আবার দেখা হয়েছে মামার সাথে। এই বিজন মামা অবশ্য প্রবালের নিজের মামা নন, এমনকি আত্মীয়ও হন না। উনি হলেন প্রবালের মামার বাড়ির গ্রামের বাসিন্দা। এই বিজন মামার ব্যাপারে একটু বলে রাখা দরকার। আপাত শান্ত দেখতে বিজন মামাকে প্রথম দেখলেই যে কেউ ধরে নেবে যে মামা হয়তো কোনো প্রাইমারি স্কুলের অঙ্কের মাস্টার। ওনার সর্বদা পরিপাটি করে আঁচড়ানো চুল, চোখে রিমলেস চশমা আর পরনের ছিমছাম শার্ট প্যান্ট দেখলে একটা নির্ভেজাল গোবেচারা মানুষের প্রতিচ্ছবি ফুটে ওঠে। কিন্তু সত্যিটা হচ্ছে এর ঠিক বিপরীত। মামা আদপে একজন তান্ত্রিক। মামাবাড়ি গ্রামের অধিকাংশ মানুষ আজকের এই একবিংশ শতকে দাঁড়িয়েও নিজেদের নানাবিধ সমস্যা নিয়ে সময়ে অসময়ে হাজির হয় মামার দোরগোড়ায়। তবে মামা সেসবের কতটা সমাধান করেন তা অবশ্য প্রবালের জানা নেই, কারণ বিজন মামা তো অর্ধেক সময় গ্রামে থাকেনই না। মাসের পর মাস মানুষটা যে কোথায় গায়েব থাকেন সে প্রশ্নের উত্তর মনে হয় একমাত্র বিজন মামা নিজেই জানেন। তবুও এই মানুষটার উপর প্রবালের মামার বাড়ির গ্রামের প্রায় প্রতিটি মানুষের চরম আস্থা আর শ্রদ্ধা। কিন্তু আজ এই সময় এখানে বিজন মামাকে দেখে ঠিক ভালো লাগে না প্রবালের। অকারণেই মনটা তেতো হয়ে যায়। তবুও কতকটা জোর করেই মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে প্রবাল উত্তর দেয়, এই তো গুয়াহাটি যাচ্ছি, তারপর সেখান থেকে শিলং। প্রবালের উত্তর শুনে মুখের হাসিটা আরো চওড়া হয় মামার। দরাজ গলায় বলে ওঠেন, আরে বাবা, বেড়াতে যাওয়া হচ্ছে ভাগনা বাবু? হ্যাঁ, তা তোমার বাকি বন্ধুরা সব কোথায়? না মামা, বেড়াতে নয়, কাজে। আমি একটা চাকরি পেয়েছি, রিপোর্টারের চাকরি। অফিস থেকে একটা কাজে আমায় আজ মেঘালয়ে পাঠানো হচ্ছে। প্রবালের উত্তর শুনে এইবার মামার হাসিটা অল্প ম্লান হয়ে আসে। সদা উজ্জ্বল দুটো চোখের তারায় আলোর অন্তলে হালকা দুশ্চিন্তা। গলার স্বরে স্পষ্ট ফুটে ওঠে উদ্বেগ। চিন্তিত গলায় মামা জিজ্ঞেস করেন, মেঘালয়ে ঠিক কোথায় যাচ্ছ তুমি? মামার এই অকারণ কৌতূহল ভিতরে ভিতরে বেশ বিরক্ত করে প্রবালকে। সে অল্প রুক্ষ গলায় বলে, চেরাপুঞ্জির কাছে একটা ছোট টাউনে আপাতত আমার অ্যাসাইনমেন্ট আছে, বর্তমানে সেখানেই যাচ্ছি। কথার উত্তরটা দিয়ে সেখান থেকে উঠে চলে যাওয়ার উপক্রম করছিল প্রবাল, কিন্তু হঠাৎই তার একটা হাত বেশ জোরেই চেপে ধরেন বিজন মামা। তারপর রীতিমতো ভয়ার্ত গলায় প্রশ্ন করেন, আমি যদি খুব ভুল না হই, তবে তুমি কি চেরাপুঞ্জির কাছে ছোট্ট এক পাহাড়ি উপত্যকায় একের পর এক মানুষ হারিয়ে যাওয়ার কেসটা কভার করতে যাচ্ছ, তাই তো? যে কেসটা কভার করতে গিয়ে মাত্র কয়েকদিন আগে তোমাদেরই অফিসের এক সহকর্মী একইভাবে নিরুদ্দেশ হয়ে গেছে। এইবার বেশ অবাক হয় প্রবাল। এত কথা মামা জানলেন কিভাবে? এ কথা তো সত্যি যে মেঘালয়ের এক পাহাড়ি গ্রামে হঠাৎ করেই বেশ কিছু মানুষ নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, আর সেই খবরটা কভার করতেই সেখানে যাচ্ছে প্রবাল। আর এই নিউজটা করতে গিয়েই একইভাবে নিরুদ্দেশ হয়ে গেছেন তারই অফিসের সিনিয়র অনির্বাণ দা। কিন্তু প্রবাল অবশ্য এই সমস্ত কথা তার বাড়িতে জানায়নি, কারণ তাতে অকারণেই দুশ্চিন্তা করবেন তার বাবা মা।
অথচ প্রবাল নিজে কিছু না বললেও এই বিজন মামা যে কিভাবে সব জেনে বসে আছেন তা ঈশ্বরই জানে। কিন্তু এইবার এইসব যদি কোনোভাবে মায়ের কানে পৌঁছায় তবে তো চিত্তির। ইক্ষুনে কান্নাকাটি শুরু করে প্রবালের যাওয়া তো পণ্ড করবেনই, উপরন্তু এই চাকরিটাও না ছাড়তে বাধ্য করেন মা। অতএব আপাতত এই বিজন মামাকে এড়িয়ে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। ঠিক তখনই ভেসে আসে বোর্ডিংয়ের ঘোষণা। তড়িঘড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় প্রবাল। মামার চিন্তিত মুখটাকে রীতিমতো অগ্রাহ্য করেই এগিয়ে যায় বোর্ডিং গেটের দিকে। প্লেনে উঠে জানলার পাশের সিটটায় বসতে পারার পর মনের ভিতরের তেতো ভাবটা অল্প হলেও কেটেছিল প্রবালের। ফুরফুরে মন নিয়ে তাকাচ্ছিল এদিক সেদিক। কিন্তু ঠিক তখনই প্লেনের ভিতরে বিজন মামাকে আবার দেখতে পায় প্রবাল। এ কি, মামাও একই প্লেনে? যাচ্ছেনটা কোথায়? গৌহাটি নাকি মেঘালয়? মামার সাথে আরও একবার দৃষ্টি বিনিময় এড়াতে ইচ্ছে করেই মুখের সামনে একটা ম্যাগাজিন মেলে ধরে প্রবাল। কিন্তু কেমন যেন একটা অস্বস্তি থেকেই যায় মনের কোণে। গৌহাটিতে নেমে একটা ট্যাক্সি ভাড়া করে মেঘালয়ের দিকে যাত্রা শুরু করে প্রবাল। প্রবাল এর আগে বারদুই দার্জিলিং গেলেও মেঘালয় এই প্রথমবার আসলো। পাহাড় কেটে তৈরি করা চওড়া মসৃণ পথ বেয়ে এগিয়ে চলেছে প্রবালের ট্যাক্সি। চারপাশে দৃশ্য দেখলে মনে হয় কোনো শিল্পী যেন এক বিশাল ক্যানভাস পাহাড়ের গায়ে বসিয়ে দিয়ে গেছে। মুগ্ধ হয়ে চলন্ত ট্যাক্সির জানলার বাইরে তাকিয়ে থাকে প্রবাল। শিলং শহর ছাড়িয়ে প্রায় চেরাপুঞ্জির কাছে তার নিজস্ব গন্তব্যে পৌঁছতে প্রায় সন্ধ্যা গড়িয়ে যায়। প্রবালের বলে দেওয়া ঠিকানা অনুযায়ী ট্যাক্সিটা একটা ছোট্ট বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির ভাড়া মিটিয়ে এইবার বাড়িটার দিকে ভালোভাবে তাকায় সে। পাহাড়ি রাস্তার বাঁকে ছোটখাটো একটা বাড়ি, ছিমছাম, সাধারণ, অস্বাভাবিক কিছুই নেই। তবুও বাড়িটার দিকে তাকাতেই মনে এক অদ্ভুত ভয় মেশানো অস্বস্তি দানা বাঁধতে শুরু করে। কেমন যেন এক টুকরো অন্ধকার আলগা অভিশাপের মতো জড়িয়ে আছে বাড়িটাকে। কোথাও এক বিন্দু আলোর রেশমাত্র নেই, যেন ওই বাড়ির ভেতরে আলোর অনুপ্রবেশ নিষিদ্ধ। বিহবলিতভাবে বাড়িটার সামনে দাঁড়িয়েছিল প্রবাল। সম্বিত ফিরে এক অচেনা কণ্ঠস্বরে কেউ যেন তাকে বলছে, স্যার, বলছিলাম আপনি কি প্রবাল বিশ্বাস? মানে আপনি কি কলকাতা থেকে এসেছেন? চোখ ফিরিয়ে লোকটাকে একবার দেখে প্রবাল। রোগা শুষ্ক চেহারার এক পাহাড়ি যুবক। অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে থাকার কারণেই হয়তো তার অবয়বটা ছায়া ছায়া দেখাচ্ছে, যেন একরাশ ঘন কুয়াশা জমাট বেঁধে তৈরি হয়েছে মানুষটার দেহ। আপনি ওই নতুন রিপোর্টার স্যার তো? ভাঙা ভাঙা হিন্দিতে আবারও প্রশ্ন করে লোকটা। এইবার নিজেকে সামলে নেয় প্রবাল। অপ্রতিভ ভাব কাটিয়ে এসে জবাব দেয়, হ্যাঁ, আমি প্রবাল বিশ্বাস, কলকাতা থেকে আসছি। অফিস থেকে এই ঠিকানাটাই দেওয়া হয়েছিল আমাকে। কথার ফাঁকেই নিজের ব্যাগ হাতড়ে অফিস থেকে আনা চিঠিটা দেখানোর জন্য বের করে সে। পাহাড়ি যুবকটি অবশ্য সেসবের তোয়াক্কা করে না। আগের মতোই ভাবলেশহীন গলায় বলে ওঠে, বলছিলাম দরজার পাশে একটা পুরনো লেটার বক্স আছে, আর ওটার ভেতর থেকে চাবি নিয়ে দরজা খুলে আপনি ভেতরে চলে যান। আমি আসছি একটু পরে। কথা শেষ করেই অন্ধকারে মিলিয়ে যায় লোকটা, যেন তার কুয়াশার শরীরটা দমকা বাতাসে গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে গেল এক পলকেই। হঠাৎই কেমন শীত শীত করে ওঠে প্রবালের। অগত্যার দেরি না করে বাড়ির দিকে পা বাড়ায় সে। বাড়ির ভেতরটা বেশ সুন্দর। দরজা দিয়ে ঢুকেই একটা মাঝারি গোছের লিভিং রুম, তারই একপাশে কিচেন। লিভিং রুমটার অন্য পাশে একটাই ঘর, তার পাশে একটা বাথরুম। একজন মানুষের থাকার জন্য যথেষ্ট ভালো বন্দোবস্ত। অফিস থেকে এই বাড়িটা তার আগের কলিগ অনির্বাণদার জন্যই ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু উনি আচমকা নিরুদ্দেশ হয়ে যাওয়ায় এখন এই বাড়িটাই হচ্ছে প্রবালের ঠিকানা। বাড়ির ভেতরে ঢুকে চারিদিকের আলো জ্বালিয়ে দেওয়ার পরপরই প্রবালের মনের সব অস্বস্তি এক নিমেষেই কেটে যায়। লাগেজগুলোকে একপাশে রেখে লিভিং রুমের সোফাটার উপরে বসে সে। এইবার পেটের ভিতর গুড়গুড় করতে থাকা খিদেটা বেশ ভালো করে বুঝতে পারে প্রবাল, কিন্তু এখন খাবেটা কি?
ঠিক তখনই কিছুক্ষণ আগে দেখা সেই পাহাড়ি যুবকটার কথা মনে পড়ে তার। মানুষটা কেমন যেন অদ্ভুত, ধূমকেতুর মতোই তার উদয় হওয়া আর তেমনই মিলিয়ে যাওয়া। কলকাতার অফিস থেকে প্রবালকে বলা হয়েছিল যে এখানে নাকি তাকে সাহায্য করার জন্য 24 ঘন্টা একজন মজুদ থাকবে, অথচ এই লোকটা তো তার লাগেজগুলো পর্যন্তও তুলে দিল না। এদিকে রান্নারও কোনো ব্যবস্থা নেই। এখন এই প্রায় জনহীন প্রান্তরে এই রাত্রিবেলা সে কি ব্যবস্থা করবে? ওদিকে ক্লান্তিতে তার শরীরটাও যেন ভেঙে পড়তে চাইছে। অগত্যা কোনো উপায় না দেখে নিজের সাথে আনা শুকনো খাবার অল্প করে খেয়ে সেদিনকার মতো শুয়ে পড়বে বলে স্থির করে প্রবাল। খাওয়া শেষ করে শোয়ার ঘরে ঢুকেই পলকেই পুরো শরীরটা ভারী হয়ে আসে প্রবালের। ঘরের এক কোনায় একটা আলনা, আর সেই আলনায় ইতস্তত রাখা কয়েকটা শার্ট, প্যান্ট, পাজামা, গেঞ্জি, এমনকি খাটের পাশে পড়ে আছে একজোড়া চটি। প্রবাল বুঝতে পারে এই জিনিসগুলো হচ্ছে অনির্বাণদার। হঠাৎ দেখলে মনে হবে মানুষটা হয়তো এক্ষুনি ফিরবে তার এই ছোট্ট বাসা বাড়িটায়। অকারণেই গাটা শিরশির করে ওঠে প্রবালের। কিন্তু অনির্বাণদা তো প্রায় 1 মাস আগেই নিরুদ্দেশ হয়ে গেছেন। তবে আজও তার ব্যবহৃত জিনিসগুলো এমনভাবে পড়ে আছে কেন? এগুলো তার বাড়ির লোককে কেন ফেরত দেওয়া হয়নি? আর এখানের ওই কাজের লোকটাই বা কেমন? সে তো জানতো যে প্রবাল আজ আসবে, তবে এই জিনিসগুলো সরিয়ে রাখেনি কেন? প্রবাল মনে মনে স্থির করে কালকেই কলকাতাতে ফোন করে এই লোকটার বদলে দেওয়ার জন্য কথা বলতে হবে। মাঝরাতে আচমকাই ঘুমটা ভেঙে যায় প্রবালের। ঘুম ভাঙার পর প্রথমে সে ঘুম ভাঙার কারণটা বুঝতে পারে না, কিন্তু কয়েক মুহূর্ত পরেই টের পায় ভীষণ শীত করছে তার। অথচ তার গায়ে কম্বলটা তখনও ঠিকঠাক আছে দেখে বেশ অবাক হয়ে প্রবাল। কয়েক সেকেন্ডের মধ্যেই সে বুঝতে পারে ঠান্ডা লাগার কারণটা। বিছানার পাশে জানলাটা কিভাবে যেন খুলে গেছে, অথচ প্রবালের স্পষ্ট মনে আছে সে যখন শুতে গেছিল তখন জানলাটা দিব্যি বন্ধ ছিল। বেশ বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে জানলাটা বন্ধ করতে যায় প্রবাল, কিন্তু পারে না। কারণ বিছানার উপর উঠে বসতেই কপালে শক্ত কিছু একটার সাথে সজোরে আঘাত পায় সে। স্পর্শেই বুঝতে পারে প্রবালের মাথার সাথে আঘাত লেগে জিনিসটা দুলে উঠেছে। কিন্তু বিছানায় একটা মানুষ বসে থাকলে কোনোভাবেই কোনো দুলন্ত জিনিসের সাথে ধাক্কা খাওয়া কার্যত অসম্ভব। কারণ সিলিং ফ্যানটার খুব স্বাভাবিকভাবেই প্রবালের মাথার থেকে বেশ অনেকটা উপরে ঝুলে থাকার কথা, রীতিমতো নাগালের বাইরে। তবে হাট করে খোলা জানলা চুইয়ে যতটুকু আলো বিছানায় এসে পড়ছে সেটাকেই সম্বল করে ঘাটটা অল্প বেঁকিয়ে সিলিংয়ের দিকে তাকায় প্রবাল। আর ঠিক তখনই অনির্বাণদাকে দেখতে পায় প্রবাল। কলকাতার অফিসে অনির্বাণদার সাথে সেইভাবে দেখা সাক্ষাৎ না হলেও আজ এই প্রায় অন্ধকার ঘরে অনির্বাণদাকে চিনতে বিন্দুমাত্র ভুল হয় না প্রবালের। সিলিং ফ্যানটা থেকে উল্টো হয়ে ঝুলে আছে অনির্বাণদা। প্রবালের সাথে ধাক্কা খাওয়ার কারণেই হয়তো অনির্বাণদার ঝুলে থাকা শরীরটা হালকা চালে দুলছে এখন। প্রবালের কপালের সাথে অনির্বাণদার মুখটা ধাক্কা খেয়েছে। ভয়ানক বিভৎস সে মুখ। অনির্বাণদার বিস্ফারিত চোখ দুটো স্থির হয়ে আছে প্রবালের ঠিক মুখের ওপর। একপাশের গালের মাংস খুবলে গিয়ে দাঁতের সারি দেখা যাচ্ছে স্পষ্ট। আর শরীরটা উল্টো হয়ে ঝুলে থাকার কারণে দাদার খোলা মুখ থেকে বের হয়ে আসা বিঘত খানেক জিভটা ঝুলে আছে ওনার কপালের মাঝ বরাবর। আর সেই জিভ থেকে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা রক্ত প্রবালের গায়ের উপর পড়ে চলেছে ক্রমাগত। প্রবালের মুখের ঠিক সামনে অনির্বাণদার ঝুলতে থাকা মুখটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলে চলেছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে। গলার কাছে শ্বাসটা আটকে যায় প্রবালের। বহু চেষ্টা করার পরেও সে কিছুতেই চিৎকার করতে পারছে না। তার সারাটা শরীর অবশ প্রায়। বিছানা থেকে নেমে পালানোর ক্ষমতাটুকুও তার হ্রাস পেয়েছে ততক্ষণে। হঠাৎ অনির্বাণদার ঝুলতে থাকা জিভটা যেন জীবন্ত হয়ে ওঠে। বিষাক্ত সাপদের মতো কিলবিল করতে করতে সেটা এগিয়ে আসতে শুরু করে প্রবালের গলা লক্ষ্য করে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার আগের মুহূর্তে প্রবাল নিজের গলার একপাশে একটা হিমশীতল স্যাঁতস্যাঁতে স্পর্শ স্পষ্ট টের পেয়েছিল।
পরের দিন যখন প্রবালের ঘুম ভাঙে তখন বেশ বেলা হয়ে গেছে। আচ্ছন্ন ভাবটা পুরোপুরিভাবে কাটার সাথে সাথেই বিছানার ওপর ছিটকে উঠে বসে সে। তার দৃষ্টি সরাসরি গিয়ে পড়ে সিলিংয়ের দিকে। কিন্তু কোথায় কি? অনির্বাণদার উল্টো হয়ে ঝুলে থাকা দেহ তো দূরে থাক, এই ঘরে একটা সিলিং ফ্যান পর্যন্ত নেই। ঠান্ডার জায়গা বলে হয়তো এখানে সিলিং ফ্যানের দরকার পড়ে না। আর বিছানার পাশের জানলাটাও দিব্যি বন্ধই আছে, ঠিক যেমন গত রাতে শোয়ার সময় দেখেছিল সে। তবে কি প্রবাল স্বপ্ন দেখেছে? কিন্তু এমন ভয়ঙ্কর স্বপ্নও হয়। কিন্তু এখন সারা ঘরে চোখ বুলিয়েও কোথাও কোনো অস্বাভাবিকতা খুঁজে পায় না প্রবাল। এইবার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে তার। হয়তো সারা ঘরে অনির্বাণদার ব্যবহার করা জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বলেই তার অবচেতন মনে একটা বাজে প্রভাব পড়েছিল, আর যার ফলস্বরূপ গত রাতের ওই বিদঘুটে স্বপ্ন। তড়িঘড়ি বিছানা ছেড়ে নেমে পড়ে প্রবাল। তারপর দ্রুত হাতে অনির্বাণদার জিনিসগুলো গুছিয়ে নিয়ে ভরে দেয় দেওয়ালে লাগানো ওয়ার্ড্রপটার ভিতরে। মনে মনে স্থির করে নেয় এই বাড়িতে যতদিন আছে ততদিন ওই ওয়ার্ড্রপটা সে আর কিছুতেই খুলবে না। হাতের কাজ সারতে সারতে বেশ দেরি হয়ে যায় প্রবালের। এদিকে কাজের লোকটি যথারীতি অনুপস্থিত। অগত্যা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ে প্রবাল। দিনের আলোয় চারপাশটা দেখে দুচোখ জুড়িয়ে আসে প্রবালের। প্রকৃতি যেন দুই হাত দিয়ে সাজিয়ে দিয়েছে এই জায়গাটাকে। চারিদিকে কেবল সবুজ আর সবুজ, আর দূরে সার বেঁধে দাঁড়িয়ে আছে নীলাভ সব পাহাড়। কোনো কোনো পাহাড়ের গা বেয়ে রূপলি ফিতের মতো গড়িয়ে পড়ছে ঝর্ণা। মনটা অজান্তেই খুশি খুশি হয়ে ওঠে প্রবালের। কিছু দূর যাওয়ার পর একটা ছোট দোকান চোখে পড়ে প্রবালের। বেশ কিছু মানুষজন সেখানে বসে খাওয়া দাওয়া করছে দেখে নিজের পেটের ভেতর খিদের চঞ্চন ভাবটা টের পায় সে। গত রাত থেকে তো সেভাবে কিছুই খাওয়াই হয়নি। আগে বরং কিছু খেয়ে নেওয়া যাক, তারপর কাজে মন দেওয়া যাবে। পায়ে পায়ে গিয়ে দোকানটার ভিতরে ঢোকে প্রবাল। অপরিসর দোকানটার ঘরটার ভিতরে এদিকে সেদিকে পাতা টেবিলে বসে খাচ্ছে মানুষজন। কিন্তু তাদের খাওয়ার প্লেটের দিকে তাকিয়ে যার পর নাই অবাক হয় সে। এই সাত সকালেই প্রতিটি মানুষ দিব্যি আয়েশ করে ভাত খাচ্ছে, সাথে শাক আর বিভিন্ন সবজি সিদ্ধ। মনে মনে প্রমাদ গণে প্রবাল, তাকেও এখন এইসবই খেতে হবে নাকি? প্রবালের চিন্তা ভাবনার মাঝেই একটা পাহাড়ি মেয়ে এসে মিষ্টি হেসে প্রবালকে হিন্দিতে জিজ্ঞেস করে, স্যার কি খাবেন বলুন। আরও একবার চারপাশে খেতে থাকা মানুষগুলোর প্লেটের দিকে তাকিয়ে ইতস্তত করে প্রবাল জবাব দেয়, টোস্ট হবে আর অমলেট। প্রবালের কথা শুনে পুতুল পুতুল পাহাড়ি মেয়েটা ঘাড় তুলিয়ে বলে, হবে স্যার, আপনি বসুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। একটা খালি টেবিল দেখে বসে পড়ে প্রবাল। তার মাথায় ততক্ষণে অন্য চিন্তা খেলা করছে। এখানে সে যে কাজটায় এসেছে সেটা কিভাবে শুরু করবে সেটা এতক্ষণ বুঝতে পারছিল না সে। কিন্তু এইবার প্রবাল স্থির করে যে এই মেয়েটাকে দিয়েই জিজ্ঞাসাবাদ শুরু করবে, কারণ স্থানীয় মানুষদের সাথে কথা না বললে যে এক পাও এগোনো যাবে না। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরেই খালি হয়ে যায় দোকানটা। প্রবাল তখনও টোস্ট আর অমলেট নিয়ে অযথা সময় নষ্ট করছিল। দোকানি মেয়েটা এইবার মনে হয় একটু অবসর পাওয়াতে আবারও প্রবালের সামনে এসে দাঁড়িয়ে জানতে চায়, স্যার চা কফি কিছু দেব? প্রবাল মনে হয় এই সুযোগটারই অপেক্ষায় ছিল, তাই তাড়াতাড়ি সাগ্রহে জবাব দেয়, হ্যাঁ, চা দিন। কিছুক্ষণের মধ্যেই কাচের গ্লাসে করে ধোঁয়া ওঠা চা নিয়ে হাজির হয় মেয়েটা। প্রবালের টেবিলে গ্লাসটা নামিয়ে রেখে জিজ্ঞেস করে, বেশ, আর কিছু? কিছু কথা ছিল ম্যাডাম, যদি আপনার আপত্তি না থাকে তবে জিজ্ঞেস করতে পারি। আর সময় নষ্ট না করে বলে প্রবাল। বলুন। মেয়েটা চাপা চাপা চোখে তখন বিস্ময়ের আনাগোনা। আমি কলকাতা থেকে আসছি একটা জরুরি বিষয় খবরাখবর করার জন্য। আমি শুনেছি আপনাদের এই জনবসতিতে গত কয়েক মাসে বেশ কিছু মানুষ নিরুদ্দেশ হয়ে গেছে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? প্রবালের কথা শুনে মেয়েটার চোখে অল্প আগে যে বিষয়টা খেলা করছিল সেটা মুহূর্তেই বদলে যায় আতঙ্কে। কতকটা যেন বিহবল হয়ে সে বসে পড়ে প্রবালের মুখোমুখি একটা চেয়ার। তারপর চাপা স্বরে প্রশ্ন করে, আপনি এইসব কথা কি করে জানলেন স্যার? আসলে আমি একজন রিপোর্টার, এই খবরটা কভার করার জন্যই আমি এখানে এসেছি।
হঠাৎই মেয়েটির সুন্দর সুন্দর পুতুল পুতুল মুখটা ঢেকে যায় গভীর কাঠিন্যের মোড়কে। কঠিন গলায় মেয়েটা বলে ওঠে, যদি বেঁচে থাকার ইচ্ছে থাকে তাহলে এই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান, না হলে ওদের মতো আপনাকেও মরতে হবে। মরতে হবে? মানে নিরুদ্দেশ হয়ে যাওয়া মানুষগুলো মারা গেছে নাকি? কিন্তু আমি যতদূর জানি কোনো দেহ তো আজ পর্যন্ত পাওয়া যায়নি। মানুষ বললে হয়তো ভুল হবে স্যার। আজ পর্যন্ত এখানে যতজন নিরুদ্দেশ হয়েছে তারা প্রত্যেকেই ছিল পুরুষ। এমনকি এই আপনার মতো আরেকজন রিপোর্টার স্যার এসেছিলেন, তিনিও হারিয়ে গেছেন কিছুদিন আগে। কিন্তু তাদের দেহ না পাওয়া গেলেও আমরা সবাই জানি যে তারা প্রত্যেকেই আজ মৃত। মেয়েটির কথাগুলো শুনে অবাক হয় প্রবাল। কারণ অফিস থেকে তো তাকে এমন কিছু বলা হয়নি। নিরুদ্দেশ প্রতিটি মানুষ যে কেবলমাত্র পুরুষ সে কথা প্রবল জানতই না। স্যার, আপনার যদি হয়ে গিয়ে থাকে তাহলে বিলটা মিটিয়ে দেবেন। কেজো গলায় কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মেয়েটা। এখানে আর সুবিধে হবে না বুঝতে পেরে প্রবালও উঠে পড়ে। তারপর বিল মিটিয়ে দোকানটার বাইরে এসে দাঁড়ায়। আবারও পাহাড়ি পথ বেয়ে হাঁটতে শুরু করে প্রবাল। মাথায় এখন তার রাশি রাশি চিন্তা, যেগুলো নিজেদের মধ্যেই কেবল জট পাকাচ্ছে। এই অ্যাসাইনমেন্টটা হাতে পাওয়ার পর থেকে বিষয়টা নিয়ে অনেক ভেবেছিল প্রবাল। তার বদ্ধমূল ধারণা ছিল এই প্রত্যন্ত জনবিরল পাহাড়ি এলাকায় হয়তো কোনো অপচক্র তাদের আস্তানা গেড়ে বসেছে, হয়তো অর্গান সাপ্লাই বা ওই ধরনের কোনো দুষ্টচক্র, আর তারাই একে একে তুলে নিয়ে যাচ্ছে পাহাড়ি লোকগুলোকে। কিন্তু তাই যদি হতো তবে তারা শুধুমাত্র পুরুষ মানুষদের তুলে নিয়ে যাবে কেন? বরং এই জায়গায় মেয়েদেরই রাস্তাঘাটে বেশি দেখা যায়, তাদেরকে তুলে নিয়ে যাওয়াটা তো অনেক বেশি সহজ। তবে শুধুমাত্র পুরুষ মানুষরা নিরুদ্দেশ হয়েছে কেন? তাছাড়া ওই দোকানে মেয়েটি বলল যে ওদের বিশ্বাস হারিয়ে যাওয়া লোকগুলো নাকি আর বেঁচে নেই। তবে কি অনির্বাণদাও আজ মৃত? সেই জন্যেই কি কাল রাতে অনির্বাণদার অমন বিভৎস রূপ দেখতে পেয়েছিল প্রবাল? তবে কি ওটা নিছক স্বপ্ন ছিল না? কিন্তু ওই রকম ভয়ানকভাবে কি মেরেছে অনির্বাণদাকে? না, আর ভাবতে পারে না প্রবাল। এইভাবে অকারণ উত্তেজিত হয়ে পড়লে কোনো কাজই হবে না। একটা সামান্য পাহাড়ি মেয়ে কি বলল সেটাকে সত্যি বলে এখনই ধরে নিলে তো চলবে না। তার চেয়ে বরং যে কজন মানুষ হারিয়ে গেছে তাদের একটা লিস্ট বানিয়ে তাদের বাড়িতে খোঁজ খবর করলে কাজ কিছুটা এগোবে, আর সেই লিস্ট পাওয়া যাবে পুলিশ স্টেশনে। সুতরাং সেদিকেই এগোতে শুরু করে প্রবাল। সেই দিনের মতো কাজ মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় প্রবালের। পুলিশ স্টেশনে গিয়ে বিশেষ সুবিধে করতে পারেনি সে। বহু তোষামত তদ্বির এবং বেশ অনেকগুলো ঘন্টা নষ্ট করবার পরে নিরুদ্দেশ মানুষগুলোর একটা লিস্ট কেবল জোগাড় করতে পেরেছে প্রবাল। ভেবে রেখেছে আগামীকাল থেকে এক এক করে হারিয়ে যাওয়া মানুষগুলোর বাড়িতে ঢুঁ মারা শুরু করবে। অন্ধকারে ডুবে থাকা বাড়িটার সামনে গিয়ে আজও একবার থমকায় প্রবাল। এক নজর দেখলেই মনে হয় বাড়িটা যেন ইট কাঠ সিমেন্ট নয়, তার বদলে রাশি রাশি জমাট অন্ধকার দিয়ে তৈরি করা হয়েছে। বাড়িটার শরীরে চাঁদের আলোর একটা বিন্দু এসে পড়ার যেন অধিকার নেই। অন্ধকারে মোবাইলটা জ্বালিয়ে সবেমাত্র তালাটা খুলেছে প্রবাল। ঠিক তখনই একদম তার পেছন থেকে ভেসে আসে একটা পুরুষালী কণ্ঠস্বর। সাব, আপনি চাবিটা নিয়ে চলে গেছিলেন, তাই আমি ঢুকতে পারিনি ভেতরে। সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি। চমকে উঠে পেছন ফিরতেই গত সন্ধ্যায় দেখা সেই পাহাড়ি যুবকটাকে দেখতে পায় প্রবাল। আর তাকে দেখতে পেতেই একরাশ বিরক্তি আর রাগে মনটা ভরে ওঠে ওর। রুক্ষ গলায় বলে, আরে লাট সাহেব যে, আপনি যে আজ আসবেন সেটা তো আমার জানা ছিল না, তাই চাবি রেখে যাইনি। আমি তো ভাবছিলাম এখানে রান্না বান্নাও আমাকেই করে খেতে হবে। প্রবালের রুক্ষতায় লোকটা যেন একটু লজ্জিত হয়। মিনমিন করে বলে, আসলে কাল আমার মেয়েটার শরীরটা খুব খারাপ ছিল সাব, তাই তাড়াতাড়ি করে চলে গেছিলাম। ক্ষমা করে দিন আজকের মতো। আজ আমি এক্ষুনি আপনার ডিনার রেডি করে দেবো। লোকটার কথার মাঝেই দরজা খুলে ভেতরে ঢুকে আলোটা জ্বেলে দিয়েছে প্রবাল। লোকটাও ততক্ষণে ভিতরে ঢুকে পড়েছে। তারপর তড়িঘড়ি কিচেনের দিকে এগোতে এগোতে এসে প্রশ্ন করে, এখন চায়ের সঙ্গে আর কিছু খাবেন স্যার?
আজ না জানি কেন মাথাটা ধরেছিল প্রবালের, কিছু খেতে ইচ্ছে করছিল না। সে জবাব দেয়, না, এখন শুধু চাটাই করো, তবে ডিনারটা তাড়াতাড়ি করে দিলে ভালো হয়। শরীরটা বিশেষ ভালো লাগছে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বো ভাবছি। এরপর আর লোকটার সাথে বিশেষ কথা হয় না। বেশ কিছুক্ষণ পরে প্রবালের শোয়ার ঘরের দরজায় এসে লোকটা দাঁড়ায়, তারপর বলে, সাব, ডিনার রেডি। আপনি তাহলে সময় মতো খেয়ে নেবেন। আমি এখন বাড়ি যাই। লোকটার কথায় কেমন একটা সন্ত্রস্ত ভাব, যেন এই বাড়িটা ছেড়ে যেতে পারলেই স্বস্তি হয় তার। ঘড়ির দিকে তাকায় প্রবাল, মাত্র 8টা বাজছে, এক্ষুনি তো খেতে ইচ্ছে করছে না। অগত্যা বিছানা ছেড়ে নেমে সে বলে, ঠিক আছে, আমি সময় মতো খেয়ে নেবো, তুমি চলে যেতে পারো। লোকটা যেন এই আদেশের অপেক্ষাতেই ছিল। প্রবালের কথা শেষ হওয়া মাত্র তাড়াতাড়ি দরজার দিকে এগোয় সে। তারপর হঠাৎ কি যেন মনে পড়ায় একবার থমকে দাঁড়ায়, তারপর প্রবালের দিকে ফিরে ইতস্ততভাবে বলে, সাহাব, বলছিলাম কি, আহ, আপনার বিছানার পাশের ওই জানলাটা রাতের বেলা খুলবেন না যেন। আর আপনার ঘরের লাগোয়া যে ব্যালকনিটা আছে, ওটাতে কিন্তু কোনো মতেই যাবেন না। আসলে এই বাড়ির প্রায় পাশেই একটা কবরখানা আছে। জায়গাটা খুব একটা ভালো না। আমি আগের সাহাবকেও মানা করতাম রাতের বেলা ওই ব্যালকনিতে যাতে না যায়, কিন্তু কিন্তু উনি তো আমার কথা শুনতেনই না। তারপর দেখুন, মানুষটা কেমন হারিয়ে গেল। কথাগুলো শেষ করে আবার দরজার দিকে হাঁটা দেয় লোকটা। লোকটার কথাগুলো শুনে থমকে যায় প্রবাল। কি বলল লোকটা? কবরখানাটা খারাপ মানে? লোকটা ততক্ষণে দরজা খুলে বাইরে বের হয়ে গেছে। হঠাৎ একটা কথা মনে পড়ায় কিছুটা গলা তুলেই প্রশ্নটা করে প্রবাল। আরে, তোমার নামটাই তো জানা হয়নি। কি নাম তোমার? আমার নাম লাচিত। কথাটার উত্তর দিয়েই যেন বাইরের অন্ধকারে মিশে যায় লোকটা। সেই রাত্রের খাওয়া সেরে ব্রাশ করার সময় ব্যাপারটা খেয়াল করে প্রবাল। বেসিনের সামনে ছোট আয়নাটা দিয়ে নিজের গলার দিকে নজর যেতেই থমকায় সে। গলার একপাশে কিছুটা জায়গা লাল হয়ে আছে। অবাক হয়ে সেখানে আঙুল ছোঁয়াতেই ব্যথাও টের পায়। কাল রাতে কিছু কামড়েছে নাকি? নিজের মনেই কথাগুলো বিড়বিড় করে সে। কিন্তু গত রাতের কথা মনে আসতেই এক অদেখা ভয় বিদ্যুৎলতার মতো এঁকে বেঁকে ছড়িয়ে পড়তে শুরু করে প্রবালের শিরা উপশিরা বেয়ে। সে বিদঘুটে স্বপ্ন, অনির্বাণদার বীভৎসভাবে বিকৃত মুখ, আর সেই অদ্ভুতভাবে উল্টো হয়ে ঝুলে থাকা জিভটা যেন হঠাৎই জীবন্ত হয়ে উঠে ছুঁতে এসেছিল প্রবালের গলা। হঠাৎই বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে ওঠে প্রবাল। অনির্বাণদার ওই বীভৎস জিভটা তার গলা ঠিক এই জায়গাটাই ছুঁয়েছিল না, যেখানটা আজকে লাল হয়ে আছে। তার মানে কি ওটা স্বপ্ন ছিল না? বাস্তবেই অনির্বাণদা তার ঘরে এসেছিল গত রাতে। কিন্তু তা কেমন করে সম্ভব? তবে কি অনির্বাণদা সত্যিই মৃত? মনে দুশ্চিন্তা মেশা আতঙ্ক নিয়েই বিছানায় শুয়ে পড়ে প্রবাল। এই ছোট পাহাড়ি জনপদটায় যে কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। বিগত বেশ কিছু মাস ধরে নিরুদ্দেশ হওয়া মানুষগুলো অনির্বাণদা পর্যন্ত সকলেই কি আদপেই মৃত নাকি জীবিত? যদি জীবিতই হয় তাহলে তাদের মধ্যে কেউ আজ পর্যন্ত নিজের পরিবারের সাথে যোগাযোগ করছে না কেন? এমন কোথায় আছে তারা? তাদের কি বন্দি করে রাখা হয়েছে? কিন্তু এই প্রায় জনহীন প্রান্তরে এমন কোন গোপন স্থান আছে যেখানে তাদের আটকে রাখা সম্ভব? নাকি তাদের অন্য কোথাও পাচার করে দেওয়া হয়েছে? আর যদি প্রবাল ধরেও নেয় যে তারা মৃত, তবে তাদের দেহগুলো সব কোথায়? 7-5 ভাবনার মাঝেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল প্রবাল। কিন্তু আজকেও মাঝরাতে ঘুমটা ভেঙে যায় ওর। সেই গত রাতের মতো হঠাৎই ভীষণ শীত করায় আজও ঘুমটা ভেঙেছে। চোখ খুলতেই আজও প্রবাল দেখে তার বিছানার পাশের জানলাটা দুহাট করে খোলা। চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না জানলা বেয়ে এসে ভিজিয়ে দিচ্ছে বিছানা। ভয়ে ভয়ে একবার সিলিংয়ের দিকে তাকায় প্রবাল। না, আজ আর অনির্বাণদাকে দেখতে পায় না সে। হাঁপ ছেড়ে বিছানার উপরে উঠে বসে মোবাইলটা হাতে নিয়ে সময়টা একবার দেখে নেয়। রাত 2:32।
হঠাৎই খোলা জানলাটা দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস এসে কাঁপিয়ে দেয় প্রবালকে। তাড়াতাড়ি হাত বাড়িয়ে জানলাটা বন্ধ করতে গিয়ে বাইরের দিকে চোখ যায় তার। চাঁদের নির্মল জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর। বাইরের প্রকৃতি ছবির মতো সুন্দর, যেন কোনো প্রতিভাবান শিল্পীর শ্রেষ্ঠ শিল্পটিকে তুলে সেখানে বসিয়ে দিয়ে গেছে কেউ। নিজেকে আর ধরে রাখতে পারে না প্রবাল। বিছানা ছেড়ে নেমে পায়ে পায়ে এসে দাঁড়ায় ঘর লাগোয়া ব্যালকনিটায়। এই বাড়িতে এসে পর্যন্ত এই ব্যালকনিতে কখনো আসেনি প্রবাল, আজই প্রথম। ব্যালকনিটার একেবারে নিচ থেকে জমিটা ঢালু হয়ে নেমে গেছে কিছুটা, তারপর এক সমান্তরাল ঘাস জমি, অনেকটা মাঠের মতো। তবে ওটা কোনো সাধারণ মাঠ নয়, কারণ জমিটার বিভিন্ন জায়গায় জলজল করছে প্রায় 10-12টা সমাধি বেদি। সমাধির উপর লাগানো সিমেন্টের ক্রসগুলো চাঁদের আলো মেখে চকচক করছে। মাঠটার এক কোণায় একটা ছোট ঘর মতো আছে, কিন্তু সমাধিক্ষেত্রের মাঝে ওই ঘরটা কেন তৈরি করা হয়েছে তা ঠিক বুঝতে পারে না প্রবাল। আনমনা হয়ে সেই দিকে তাকিয়েছিল প্রবাল। হঠাৎই গুনগুন করে ভেসে আসা গানের সুরে সম্বিত ফিরে তার। খেয়াল করে দেখে একটা মেয়ে এই মাঝরাতে ঘুরে বেড়াচ্ছে ওই সমাধিক্ষেত্রের ভেতর দিয়ে। ছোটখাটো মেয়েটার পরনে দুধ সাদা পোশাক, লম্বা চুল প্রায় কোমর পর্যন্ত লুটিয়ে আছে। হঠাৎ দেখলে মনে হবে চাঁদের জ্যোৎস্না মেখে হেঁটে চলেছে স্বর্গের কোনো পুরী। মুগ্ধ হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে প্রবাল। মেয়েটিও মনে হয় এইবার খেয়াল করেছে প্রবালকে। ধীর পায়ে প্রবালের ব্যালকনির দিকে কিছুটা এগিয়ে আসে মেয়েটা। তারপর সামান্য গলা তুলে পরিষ্কার ইংরেজিতে প্রশ্ন করে, আপনি বুঝি এই বাড়িতে নতুন এসেছেন? মেয়েটির এমন সংকোচহীন সাবলীল আচরণে বেশ অবাক হয় প্রবাল। সে অপ্রতিভভাবে হাসে অল্প, তারপরে জবাব দেয়, হ্যাঁ, গতকালই আমি এসছি। প্রবালের কথার মাঝেই মেয়েটি আরো কিছুটা এগিয়ে এসেছে ব্যালকনির দিকে। চাঁদের ঝকঝকে আলোয় মেয়েটাকে এইবার পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে প্রবাল। পাহাড়ি মেয়েটা যেন একটা মোমের পুতুল, এক কথায় অপরূপা। মেয়েটি এইবার সরাসরি প্রবালের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে প্রবাল। তার মনে হয় মুক্ত ঝরানো হাসি বোধহয় একেই বলে। মেয়েটি আবার প্রশ্ন করে, ঘুম আসছে না বুঝি আপনার? প্রবাল যে এতক্ষণ ঘুমিয়েই ছিল সে কথা বেমালুম চেপে গিয়ে জবাব দেয়, না, কিছুতেই ঘুম আসছে না, বেশ বিরক্তই লাগছে। ও, আপনারও দেখি আমার মতো একই সমস্যা। জানেন, রাতের বেলায় না আমার একেবারে ঘুম আসে না। চুপচাপ শুয়ে থাকতেও অসহ্য লাগে। তাই তো আমি রাতের বেলা চুপি চুপি এইখানে আসি। খুব ভালো লাগে জানেন। আসলে রাতের প্রকৃতি ভীষণভাবে টানে আমায়। ওই যে দেখুন না, দূরের পাহাড়গুলো চাঁদের আলো মেখে কেমন সুন্দর দেখাচ্ছে, যেন পরীর দল। শিশুর মতো উচ্ছ্বাসিত হয়ে কথাগুলো বলে মেয়েটি। প্রবালও যথারীতি ব্যালকনি থেকে ঘাড় ঘুরিয়ে দূরের পাহাড়গুলো দেখার চেষ্টা করে, কিন্তু ভালোভাবে তা দেখতে পায় না। প্রবালের কাণ্ড দেখে এইবার খিলখিল করে হেসে ওঠে মেয়েটি। তারপর হাতের ইশারা করে নিজের কাছে প্রবালকে ডেকে বলে, এইখানে এসে দেখতে হবে মশাই। মনে মনে যেন এইটাই চাইছিল প্রবাল, একটু কাছে যেতে, একটু ছোঁতে। মেয়েটার ওই সামান্য আহ্বানে বাদ ভাঙা প্লাবনের মতো ভেসে যায় সে। তড়িৎ বেগে ব্যালকনির রেলিং টপকে তাড়াতাড়ি করে সে গিয়ে দাঁড়ায় মেয়েটির পাশে। মেয়েটিও মনে মনে বেশ খুশি হয়েছে, সেটা বোঝা যায় ওর উচ্ছ্বাসিত হাসি দেখে। খুব আগ্রহের সাথে পদ্মকলির মতো একটা হাত তুলে সে ইশারা করে দূর ষাঁড় বেঁধে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর দিকে। প্রবাল অবশ্য পাহাড় নয়, দেখছিল ওই পাহাড়ি ললনাকে ভীষণ কাছ থেকে। ফুট পাঁচেকের একটা মেয়ে যে এতটা নিখুঁত সুন্দরী হতে পারে তা এই মেয়েটিকে না দেখলে প্রবাল জানতেই পারত না। মেদহীন অথচ ভরার শরীরে মেয়েটি মোহময়ী। ছোট্ট গোলগাল মুখটায় সরলতার সাথে মিশে আছে যেন এক আদিম রহস্য, যে রহস্যের অনুসন্ধান করতে গিয়ে যুগ যুগ ধরে দিশাহীন হয় পুরুষটা। অল্প স্ফীত ঠোঁট যুগলে যেন সাজানো আছে সীমাহীন আকুলতা। নিজের ভেতর এক অচেনা উচাটন টের পায় প্রবাল। মেয়েটির কিন্তু সেই সব দিকে খেয়াল নেই। হালকা পায়ে হেঁটে সে গিয়ে বসে একটা সমাধি বেদির উপরে।
তারপর চোখের ইঙ্গিতে প্রবালকেও বসতে বলে। অন্য সময় হলে হয়তো প্রবাল কারো সমাধিতে বসার আগে অন্তত 2 বার ভাবত, কিন্তু এখন তার ওইসব ভাবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই নেই। সুতরাং প্রবালও বসে পড়ে মেয়েটির ঠিক পাশটিতে। মেয়েটা এইবার পূর্ণ দৃষ্টিতে তাকায় প্রবালের দিকে, যেন গভীরভাবে জরিপ করছে প্রবালকে। মেয়েটির অমন প্রখর উজ্জ্বল দৃষ্টির সামনে বসে থাকতে একটু অস্বস্তি হলেও চুপচাপ বসে থাকে সে। বেশ কিছুক্ষণ সেইভাবে প্রবালের দিকে তাকিয়ে থাকার পরে মেয়েটির মোহময় 2 ঠোঁটের মাঝে ঝিলিক দিয়ে ওঠে এক রহস্যময় হাসি। সেই হাসিটাকেই আরো চওড়া করে মেয়েটা এবার নিজের ডান হাতখানা প্রবালের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমি সিনথিয়া, তুমি? আমি প্রবাল। মেয়েটির হাতটা হালকাভাবে ছোঁয়ে প্রবাল। নিজের বুকের ভিতর ধুকপুকানিটা ভালোই টের পাচ্ছে সে। তার সারা শরীর জুড়ে তখন এক অব্যক্ত কাঁপুনি। সেটা অবশ্য মাঝে মধ্যে দূরের পাহাড়গুলো থেকে ভেসে আসা হিমেল বাতাসের চক্রান্ত হতে পারে। তুমি এখানে একাই এসেছো? প্রশ্ন করে সিনথিয়া। হ্যাঁ। ভালো। ছোট্ট জবাব দেয় সিনথিয়া। তারপর কিছুটা দূরে রাস্তায় ধারের একটা বাড়ি দেখিয়ে বলে, ওইটা আমাদের বাড়ি, আর এই সমাধি ক্ষেত্রটাও আমাদের পারিবারিক সম্পত্তি। এখানে কেবল আমাদের পরিবারের মানুষটাই ঘুমিয়ে আছেন। এই যে এখন আমরা যেটার উপর বসে আছি, সেটা আমার বাবার সমাধি। খুবই স্বাভাবিক গলায় কথাগুলো বলে সিনথিয়া, কিন্তু ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে প্রবালের। নিজের বাবার সমাধির উপর এমন আয়েশ করে কেউ বসতে পারে? কিন্তু তখন কোনো খটকাই বিশেষ দানা বাঁধতে পারছে না প্রবালের মনে, কারণ এক অদেখা আবেশে তখন সে প্রায় বিহ্বল। মিহিস্বরে সিনথিয়া আবার বলে, জানো, আমার কোনো বন্ধু নেই। আমাকে কারো সাথে মিশতে দেওয়া হয় না, একা রেখে দেওয়া হয়। এই, তুমি আমার বন্ধু হবে? নিশ্চয়ই। ছোট্ট করে জবাব দেয় প্রবাল। সিনথিয়া ততক্ষণে প্রবালের একটা হাত নিজের 2 হাতের মধ্যে জড়িয়ে নিয়েছে। মিষ্টি হাসি খেলে যাচ্ছে তার 2 পেলব ঠোঁটে। কথা দিলে কিন্তু এইবার থেকে রোজ রাতে এসে তুমি এইখানে আমার সাথে দেখা করবে। আসবে তো? কি যেন এক আকুলতা আছড়ে পড়ছে সিনথিয়ার স্বরে। আবিষ্ট হয়ে পড়ছে প্রবাল। সিনথিয়ার কোমল মুখ, ভরাট শরীর, নরম 2 হাত যেন আচ্ছন্ন করে তুলছে প্রবালের দেহ মন। ওদিকে অনেক কিছুই বলে চলেছে সিনথিয়া। প্রবাল কিছু শুনছে, আবার কিছু শুনছে না। সিনথিয়ার শরীর থেকে ভেসে আসা এক অদ্ভুত সুন্দর বুনো বুনো গন্ধে মাথাটা অল্প ঝিমঝিম করছে প্রবালের। চূড়ান্ত আবেশে তার কেমন যেন ঘুম এসে যাচ্ছে। চেষ্টা করেও আর চোখ 2 খোলা রাখতে পারে না প্রবাল। পরের দিন সকালে কলিং বেলের জোরালো শব্দে ঘুমটা ভাঙে প্রবালের। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে গিয়ে দরজাটা খুলতেই লাচিতকে দেখতে পায় প্রবাল। দরজাটা খোলার পরে কিছুটা সময় নিয়ে ভালো করে তাকে জরিপ করার পর উদ্বিগ্ন গলায় লাচিত প্রশ্ন করে, স্যার, আপনি ঠিক আছেন তো? প্রবাল প্রশ্নটা শুনে বেশ অবাক হলেও সে ছোট করে জবাব দেয়, ঠিক থাকবো না কেন? না মানে, আপনার মুখটা কেমন কালচে লাগছে, চোখটাও কেমন যেন মনে হচ্ছে। আপনি সত্যি করে বলুন না, আপনি ঠিক আছেন তো? মানে খুব চিন্তা হচ্ছিল, তাই আর কি জিজ্ঞেস করলাম। কথা বলতে বলতে কিচেনের দিকেই এগোচ্ছিল। হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ে প্রবালের পাশটাতে। তারপর 2-1 বার বড় বড় করে শ্বাস টেনে সে সন্দিহান গলায় বলে, স্যার, রাতের বেলায় আপনি ওই পেছনের দিকের বারান্দাটায় যাননি তো? লাচিতের কথা শুনেই মনে যেন এক বিদ্যুৎ তরঙ্গ খেলে যায় প্রবালের। তাই তো, সে গত রাতে তার ঘরের পাশের ওই কবরখানায় গেছিল, বসেছিল সিনথিয়ার পাশে। কিন্তু ওইখান থেকে সে তার শোয়ার ঘরে ফিরল কিভাবে? তার তো সিনথিয়ার পাশে বসে বসে ভীষণ ঘুম পাচ্ছিল। তবে কি সে ওইখানেই ঘুমিয়ে পড়েছিল? কিন্তু তাই যদি হবে, তবে নিজের ঘরে ফিরল কেমন করে? দেখ, সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে তার। বেসিনের সামনে আনমনা হয়ে দাঁড়িয়ে দাঁতে ব্রাশ ঘষছিল প্রবাল। হঠাৎই নজর পড়ে গলার সেই ক্ষত চিহ্নটার দিকে।
আরও যেন একটু বড় হয়েছে লাল গোলাকার দাগটা। হালকা করে হাত ছোঁয়াতেই টের পায়ে অসহ্য ব্যথাটা। অবশ্য বিষয়টাতে বিশেষ আমল দেয় না প্রবাল। তার মন জুড়ে তখন কেবলই সিনথিয়ার চিন্তা। অদ্ভুত এক ভালো লাগার মধ্যে ডুবে আছে মনটা। বিছানায় শুয়ে শুয়ে সিনথিয়াকে নিয়ে আকাশ পাতাল ভাবছিল প্রবাল। সম্বিত ফিরে লাচিতের গলার স্বরে, স্যার, আপনি আজকে কাজে যাবেন না? সত্যিই তো, প্রবাল যে এখানে একটা কাজে এসেছে সেই কথাটা তো তার এতক্ষণ মাথাতেই ছিল না। তাড়াতাড়ি নিজের হতভম্ব ভাবটা সামলে প্রবাল উত্তর দেয়, যাব, তবে একটু পরে। আরও পরে? স্যার, বেলা তো প্রায় 12টা বাজতে চললো। এই লোকটা বড় বেশি প্রশ্ন করে। মনে মনে বিরক্ত হয় প্রবাল। রুক্ষ গলায় বলে, তোমার কাজ মিটে গেলে তুমি চলে যাও, এত কথা বলার কি আছে? কারণ আছে স্যার। আপনার আগে যে স্যার ছিলেন তিনিও আপনার মতো ব্যবহার করতেন। 2-1 দিন পর থেকেই তিনিও আর কাজকর্ম করতেন না। কেবল ওই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পাশের কবরখানাটার দিকে তাকিয়ে থাকতেন। আর ওনার শরীর থেকে একটা বুনো গন্ধ ভেসে আসতো, যেমনটা যেমনটা আজ আপনার শরীর থেকে ভেসে আসছে স্যার। এরপর একদিন উনি হুট করে হারিয়ে যান। কি বলবো স্যার, চিন্তা হয়, খুব চিন্তা হয় স্যার। আপনি আপনি দয়া করে সাবধানে থাকুন, আর ওইদিকে একদম যাবেন না। বেশ চিন্তান্বিত গলায় কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে যায় লাচিত। লাচিতের কথার মাঝেই প্রবালের মোবাইলটা বাজতে শুরু করেছে। অফিস থেকে কল। ফোনটা তুলে কানে লাগাতেই ওপাশ থেকে বসের চোখা চোখা বাক্যবাণ ভেসে আসতে শুরু করে। কাজকর্মে যে প্রবালের বিন্দুমাত্র আগ্রহ নেই, তাকে দিয়ে যে কিছুই হবে না, তাকে এত বড় কাজ দিয়ে পাঠানোটা যে বসের জীবনের সবচেয়ে বড় ভুল, ইত্যাদি প্রভৃতি বিষয়ে জ্ঞানগর্ভ বক্তৃতা শোনার পর আর ঘরে বসে থাকতে পারে না প্রবাল। অনিচ্ছা সত্ত্বেও বাড়ি থেকে বের হয় সে। পাহাড়ি রাস্তা বেয়ে কিছু দূর এগোনোর পরেই পেছন দিক থেকে নিজের নাম কানে ভেসে আসতেই থমকে দাঁড়ায় প্রবাল। পেছন ফিরে দেখতে পায় বিজন মামা হেঁটে আসছে। কিন্তু মামা এখানে কি করছেন? গৌহাটি থেকে মামাও তার মানে এখানেই এসেছেন। কিন্তু এখানে মামার কি দরকার? অজানা কারণেই মামাকে দেখার সাথে সাথেই মনটা বিরক্তিতে ভরে যায় প্রবালের। মামা কাছে আসতে কষ্ট করে অল্প হাসে প্রবাল। অথচ মামার মুখে কিন্তু হাসি নেই। ভ্রু কুঁচকে গম্ভীর মুখ করে প্রবালের দিকে তাকিয়ে থাকেন বিজন মামা। তারপর ভীষণ চিন্তান্বিত গলায় বলে ওঠেন, তোমার নিয়তিতে শেষ পর্যন্ত এটাই ছিল? মামার বলা কথাগুলোর মানে ঠিকমতো বুঝতে পারে না প্রবাল। অবাক হয়ে এসে জিজ্ঞেস করে, মানে নিয়তি কিসের? অফিস থেকে আমায় এখানে পাঠিয়েছে, বেড়াতে আসিনি। কিন্তু আপনি এখানে কি করছেন? কোনো কাজে এসেছেন বলে তো মনে হয় না। শেষের দিকে কথাগুলো বেশ ব্যঙ্গাত্মক স্বরেই বলল প্রবাল। কিন্তু প্রবালের কথা শ্লেষ বিন্দুমাত্র গায়ে না মেখে মামা একই রকম গম্ভীর গলাতেই বললেন, তা এখানে আছো কোথায়? হোটেল বা সেরকম কিছু তো এখানে তেমন একটা নেই। হোটেল না, অফিস থেকে একটা ছোট বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেখানেই আছি। প্রবাল খেয়াল করে তার কথা শেষ হওয়ার আগেই যেন চমকে ওঠেন মামা। তারপর আকুলভাবে জিজ্ঞেস করেন, বাড়িটার পাশে কি কোনো কবরখানা আছে? মামা কেমন করে জানলেন সে কথা? বিস্মিত হয়ে সম্মতিসূচক ঘাড় হেলায় প্রবাল। সাথে সাথে যেন আরো গম্ভীর আর কঠিন হয়ে যায় মামার মুখ। ওনার দৃষ্টি তখন প্রবালের গলার সেই ক্ষতটার উপর স্থির। সেদিক থেকে চোখ না সরিয়েই চাপা অথচ কঠোর গলায় মামা বলেন, আমি জানি তোমাকে আর কিছু বলেও লাভ নেই। ক্ষতি তোমার শুরু হয়েই গেছে। তবুও একটা অনুরোধ, আজ রাতে কোনোভাবেই ঘরের বাইরে বের না হওয়ার চেষ্টা করবে। কিন্তু তুমি আদৌ আমার কথা কানে তুলবে কিনা সেটা আমিও জানি না। তবে এটুকু বলতে পারি যে আজ রাতে তোমার সমূহ বিপদের সম্ভাবনা। কথা শেষ করে হনহন করে হেঁটে রাস্তার বাঁকে মিলিয়ে যান বিজন মামা। মামা চোখের আড়াল হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত প্রবাল সেইখানেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। বলিটা কি গেল লোকটা? তার আবার কিসের বিপদ? অদ্ভুত তো। আর কোথাও যেতে ইচ্ছে করে না প্রবালের। বাড়ি ফিরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে বিছানায়। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে তার। চোখ দুটো বন্ধ করতেই প্রবালের দু চোখের পাতায় জুড়ে ভেসে ওঠে সিনথিয়ার নরম মুখটা। ওর মিষ্টি হাসি যেন বারবার ছুঁয়ে যাচ্ছে প্রবালের বুকের বাঁ দিকটায়। বুঝতে পারে প্রবাল, প্রথম দেখাতেই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে সে।
মনে হয় অল্প তন্দ্রা এসে গেছিল প্রবালের, কিন্তু চোখ দুটো খুলতেই ভীষণ অবাক হয় সে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় তখন বিকেল 5:23। তবে কি না খাওয়া দাওয়া করেই দুপুরে ঘুমিয়ে পড়েছিল সে? আলস্য কাটিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় প্রবাল। শেষ বিকেলের স্নিগ্ধ রোদে ঘরের পাশের সবুজ সমাধিক্ষেত্রটা দেখাচ্ছে ভারী মায়াময়। পায়ে পায়ে সে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বাতাসে তখন এক অদ্ভুত শীতলতা, শরীর যেন জড়িয়ে যাচ্ছে। হঠাৎই এক মহিলাকে সেখানে দেখতে পায় প্রবাল। মহিলা বেশ বয়স্ক, পরনে একটা ঢিলে ঢালা গাউন, হাতে বিরাট এক কন্টেইনার। কন্টেইনারটা মনে হয় বেশ ভারী, কারণ সেটাকে টেনে নিয়ে যেতে মহিলাটিকে যে বিশেষ বেগ পেতে হচ্ছে তা ওনার একদিকে হেলে যাওয়া চেহারা দেখলেই আন্দাজ করা যায়। কিন্তু এই মহিলাটিকে সিনথিয়ার কোনো আত্মীয়া, মা নাকি? সিনথিয়ার কথাটা মনে আসতেই বেশ উত্তেজিত হয়ে পড়ে সে। কতকটা উপযাচক হয়েই গলা তুলে প্রশ্ন করে, ম্যাডাম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? প্রবালের কথা শুনে থমকে দাঁড়িয়ে যান মহিলা। তার মুখের প্রতিটা রেখা থেকে কাঠিন্য ঝরে পড়ছে। কোনো দরকার নেই। আর তুমি এই বারান্দায় দাঁড়িয়ে কি করছো? এখানে দাঁড়ানো যে আমি পছন্দ করি না সে কথা তোমাকে লাচিং বলেনি? এই বাড়িটাও আমার, এখানে আমার নিয়ম মেনে চলতে তুমি বাধ্য। এক্ষুনি নিজের ঘরে চলে যাও, না হলে তোমার অফিসে ফোন করে আমি কমপ্লেন করব। বলবো তুমি এই বাড়িতে এসে থেকে অসভ্যতা করছো। মহিলার থেকে এমন ব্যবহার আদপেও আশা করেনি প্রবাল। অপমানে তখন তার সারাটা মুখ লাল হয়ে উঠেছে। আর দ্বিরুক্তি না করে চুপচাপ নিজের ঘরের দিকে চলে যায় সে। তারপর বিছানার পাশের জানলা দিয়ে খুব সন্তর্পণে উঁকি দেয় বাইরের দিকে। প্রবাল লক্ষ্য করে দেখে মহিলাটা ওই কন্টেনারটা টেনে টেনে নিয়ে গিয়ে হাজির হয় সমাধিক্ষেত্রের একপাশে দাঁড়িয়ে থাকা সেই ঘরটার সামনে। তারপর ঘরটার বিরাট কাঠের দরজাটা খুলে অদৃশ্য হয়ে যায় ঘরটার ভিতরে। তেতু মনে বিছানায় গায়ে লিয়ে দেয় প্রবাল। হচ্ছেটা কি এখানে? কি আছে ওই সমাধিক্ষেত্রে? লাজিত ওই দিকে যেতে বারণ করে। তারপর আজ দুপুরে বিজন মামা বললেন এখানে নাকি তার সমূহ বিপদ, আর এখন ওই বৃদ্ধা অকারণেই অসভ্যতা করলেন প্রবালের সাথে। কিন্তু কেন? কাল মাঝরাতে তো সে দিব্যিকে ছিল ওই কবরস্থানে। সিনথিয়াও তো কোনো ভয় ডর ছাড়াই ঘুরে বেড়ায় ওখানে। তবে এরা সবাই মিলে বারণ করছে কেন? কি এমন আছে ওই সমাধিক্ষেত্রটায়? 7-5 ভাবনার মাঝেই পাশের সমাধিক্ষেত্র থেকে একটা ধাতব আওয়াজ ভেসে আসায় আবার জানলা দিয়ে উঁকি দেয় প্রবাল। এতক্ষণে অন্ধকারে নেমে এসেছে যদিও, কিন্তু সমাধিক্ষেত্রে জ্বলতে থাকা ঘোলাটে আলোগুলোর দৌলতে মোটামুটি দেখা যাচ্ছে চারপাশ। মহিলা এবার বের হয়ে এসেছেন ওই ঘর থেকে, হাতে সেই কন্টেইনার। তবে এখন যে ওটা খালি সেটা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয় না প্রবালের। নিঃশব্দে বিছানা ছেড়ে নেমে অন্ধকারে মিশে বারান্দায় এসে দাঁড়ায় সে। তারপর গুঁড়ি মেরে বসে বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে লক্ষ্য করতে থাকে মহিলাকে। যথাসম্ভব দ্রুত হাঁটার চেষ্টা করছেন বৃদ্ধা। কিন্তু এই কি, মহিলার সেই ঢিলে ঢালা গাউনে এত রক্তের ছোপ আসলো কোথা থেকে? রক্তে প্রায় ভেসে যাচ্ছে ওনার পরনের হালকা রঙের গাউনটা। ভীষণভাবে চমকে যায় প্রবাল। কি এমন করেছেন উনি এই ঘরটার ভিতরে? আস্তে আস্তে মহিলার সমাধিক্ষেত্র ছেড়ে সামনের রাস্তায় মিলিয়ে যান। প্রবালও এইবার বারান্দা ছেড়ে এসে ঘরে ঢোকে। মাথায় তখন তার এক বিদঘুরে সন্দেহ উঁকি দিচ্ছে। এইখানে একের পর এক নিরুদ্দেশ হয়ে যাওয়া মানুষগুলোর পেছনে ওই মহিলার হাত নেই তো? ওই ঘরটার ভিতরে কি রহস্য ঘনিয়ে আছে? আচ্ছা, বিজন মামা আবার এইসবের সাথে জড়িয়ে নেই তো? তাই হয়তো আজ দুপুরে প্রবালকে ভয় দেখিয়ে এখান থেকে সরাতে চাইছিলেন। অনির্বাণদা কি এদের কার্যকলাপ ধরে ফেলেছিল? তাই কি অনির্বাণদাকে সরিয়ে দেওয়া হয়েছিল? এই বৃদ্ধাই কি তবে খুন করেছিলেন অনির্বাণদাকে? ঘড়ির দিকে নজর পড়তেই সম্বিত ফেরে প্রবালের। রাত প্রায় 9:30 বেজে গেছে। তার মানে লাচিত মহারাজ আজ বিকেলেও ডুব দিয়ে গেলেন। লাচিতের কথা মনে আসতেই প্রবালের খেয়াল হলো আজ সারাটা দিন সে প্রায় কিছুই খায়নি, অথচ এখনো তার এতটুকুও খিদে পায়নি। বেজার মুখ করে আবার শুয়ে পড়ে প্রবাল। এখনো বেশ কিছু ঘন্টার অপেক্ষা, তারপর সে দেখা পাবে সিনথিয়া, যার জন্য আজ সারাটা দিন প্রতিটা মুহূর্ত
সে অপেক্ষা করে আছে। রাত প্রায় 1:30। গত রাতের মতো আজও বারান্দার রেলিং টপকে পাশের ঘাস জমিতে নামে প্রবাল। সিনথিয়া এখনো আসে। পায়ে পায়ে সমাধিগুলোর দিকে এগোয় সে। সমাধি ক্ষেত্রের নিষ্প্রভ আলোগুলোকে মলিন করে ঝকঝকে চাঁদ উঠেছে আকাশের বুকে। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো জায়গায় সম্পূর্ণ একাকী দাঁড়িয়ে আছে প্রবাল। এক অচেনা অস্বস্তি যেন ঘিরে ধরে প্রবালকে। হঠাৎই নিজের নামটা শুনতে পেয়ে সতর্ক হয় প্রবাল। না, এটা তো সিনথিয়ার গলা নয়। এই শর্ত কোনো পুরুষ মানুষের। কান পেতে অল্প সময় শোনে প্রবাল, আর তারপরেই বুঝতে পারে কোনো একটা পুরুষ নয়, একসাথে অনেকগুলো মানুষ যেন বহু দূর থেকে ডাকছে প্রবালকে। কিন্তু কারা ডাকছে? প্রবাল। আর সবচেয়ে বড় কথা, কোথা থেকে ডাকছে তারা? এই লয়ে একঘেয়ে ডাকটা মৌমাছির গুনগুনানির মতো শোনাচ্ছে। শব্দের সূত্র ধরে কিছু দূর এগোতেই প্রবাল বুঝতে পারে ডাকটা ভেসে আসছে এই সমাধি ক্ষেত্রের শেষ প্রান্ত থেকে, যেখানে এই সমান্তরাল জমিটা শেষ হয়ে শুরু হয়েছে এক গভীর খাদের। পায়ে পায়ে সেদিকেই এগোয় প্রবাল, যেন কোনো অদৃশ্য চুম্বক তাকে টেনে নিয়ে যাচ্ছে ওই খাতটার দিকে। খাতটার বেশ কিছুটা কাছে যেতেই আবার অনির্বাণ তাকে দেখতে পায় প্রবাল। সেদিন রাতের মতোই বিভৎস চেহারা অনির্বাণ তার, কিন্তু আজ সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে খাদের একেবারে কিনারা বরাবর। অনির্বাণদার ঘাটটা মনে হয় মুচকে ভেঙে গেছে। না হলে কোনো স্বাভাবিক মানুষের মাথা অমন বিশ্রীভাবে তার নিজেরই ডান কাঁধের উপর হেলে থাকতে পারে না। অনির্বাণদার মুখ থেকে আজ ওর বিঘত খানেক লম্বা জিভটা ঝুলে আছে, আর সেটা থেকে গড়িয়ে পড়ছে রক্ত। প্রবালের মনে হয় অনির্বাণদা যেন তাকে কিছু বলতে চাইছে, কিন্তু জিভটা মুখের বাইরে ঝুলে থাকার জন্য মনে হয় পারছে না। হঠাৎ একটা রক্তাক্ত হাত তুলে নিজের গলার দিকে ইঙ্গিত করে অনির্বাণদা। প্রবাল খেয়াল করে দাদার গলায় একটা রক্তাক্ত গোলাকার ক্ষত। বিদ্যুৎ চমকের মতো প্রবালের মনে পড়ে কতকটা এমনই ক্ষত তার গলাতেও আছে। প্রবালের পা দুটো ভীষণভাবে কাঁপতে শুরু করেছে এইবার, যেন এক্ষুনি পড়ে যাবে। মাত্র কয়েক মুহূর্ত পরেই সিনথিয়ার অতি স্বাভাবিক স্বর কানে যেতে কিছুটা বিস্মিত হয়েই চোখ খোলে প্রবাল। সত্যিই তো, কোথায় অনির্বাণদা? ভোজবাজির মতো যেন উবে গেছে সে। খাদের কিনারাটা এখন পুরোপুরি খালি। প্রবালের বিহবল ভাব দেখে খিলখিল করে হেসে ওঠে সিনথিয়া। তারপর এগিয়ে এসে প্রবালের একটা হাত ধরে হালকা টান দিয়ে বলে, ও কিছু না। নতুন নতুন পাহাড়ে আসলে মানুষ এমন অনেক কিছুই দেখে, অল্পতেই এত ভয় পেলে চলে নাকি? এসো, আমরা ওই দিকটায় গিয়ে বরং বসি। আস্তে আস্তে আবার স্বাভাবিক হতে শুরু করেছে প্রবাল। আবার সেই ঘোর লাগানো ভালো লাগা, সেই নেশা জাগানো আদিমতা, এইসব পেয়ে বসতে শুরু করেছে প্রবালের মনে। সিনথিয়া আজও গতকালের সেই সমাধি বেদিটার উপর গিয়ে বসে। দেখা দেখি প্রবালও তাই করে। সিনথিয়া এবার নরম হাতে প্রবালের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, মাই ব্রেভ বয়, ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। এই তো, আমি তোমার পাশেই আছি, ছুঁয়ে দেখো আমায়। চূড়ান্ত আবেগে সিনথিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় প্রবাল। এই মেয়েকে ছাড়া সে যে আর বাঁচবে না, এই সার সত্যটা তার এতক্ষণে বোঝা হয়ে গেছে। সিনথিয়ার শরীর থেকে ভেসে আসা সেই বুনো বুনো পারফিউমের গন্ধে যেন চোখ বুজে আসতে চাইছে প্রবালের। জোর করে নিজের চোখ দুটো খোলে প্রবাল, আর খুলতেই অল্প দূরে অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়ে থাকা সেই ঘরটার দিকে চোখ যায় প্রবালের। সাথে সাথে আজ বিকেলে দেখা সেই বয়স্ক মহিলার কথা মনে পড়ে যাওয়ায় সে নরম স্বরে সিনথিয়াকে প্রশ্ন করে, আজ বিকেলে এক মহিলাকে দেখলাম এইখানে,
উনি তোমার কেউ হন? আচমকাই বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠে নিজেকে প্রবালের বুক থেকে আলাদা করে নেয় সিনথিয়া। তার সুন্দর মুখটায় তখন প্রবল কাঠিন্য, ক্রোধে বেঁকে গেছে ঠোঁটের কোণা। হিস হিস করে সে জিজ্ঞেস করে, কেন? সে তোমাকে কিছু বলেছে নাকি আমার ব্যাপারে? সিনথিয়ার এমন আচমকা পরিবর্তনে বেশ ঘাবড়ে যায় প্রবাল। কয়েকবার ঢোক গিলে গড়গড় করে বলতে শুরু করে বিকেলের সব ঘটনা। এমনকি সে মহিলার গাউনে রক্ত লেগে থাকার বিষয়টা বলতেও ভোলে না সে। প্রবালের কথা শুনতে শুনতেই সিনথিয়ার মুখের কাঠিন্য মুছে আবার ফিরে আসে তার স্বাভাবিকত্ব। ক্রোধে বঙ্কিম হয়ে থাকা ঠোঁট দুটো এখন আবার আদিম রহস্যে মোড়া কামনার আধার। প্রবালের কথা শেষ হতেই সেই চূড়ান্ত মোহময় ঠোঁট দুটোকে অল্প মুচড়ে এক অদ্ভুত সুন্দর ভঙ্গি করে সে বলে, ওটা আমার দিদি। জানো, ওরা একদম ভালো না। সারাটা দিন আমাকে একটা অন্ধকার ঘরে আটকে রেখে দেয়। তাই তো গভীর রাতে ও যখন ঘুমিয়ে পড়ে তখন আমি চুপি চুপি বের হয়ে আসি। তোমাকে আটকে রাখে কেন? বিস্ময়ে ঝরে পড়ে প্রবালের গলাবে। ও অমনি খারাপ। আসলে আমি সুন্দর তো, তাই হিংসে করে আমাকে। কিন্তু উনি ওই ঘরে ঢুকে কি করছিলেন? আর ওনার গাউনে অত রক্তই বা আসলো কোত্থেকে? প্রবালের গলা থেকে তখনও বিস্ময়ে কাটেনি পুরোপুরিভাবে। সিনথিয়া এবার নিজের গলাটা আরও নামিয়ে প্রায় ফিসফিস করে বলে, আমার দিদি একটা উইচ। ওই ঘরে ঢুকেও ব্ল্যাক ম্যাজিক করে। জানো তো, আমার দিদি রক্ত খায়। এখানে যতগুলো লোক মারা গেছে তাদেরকে মেরেছে আমার ওই দিদি। তুমি আর ওর সাথে কথা বলো না, ওকে দেখতে পেলেই এড়িয়ে যাবে, ঠিক আছে? কথা শেষ করে উদাসভাবে আকাশের দিকে তাকায় সিনথিয়া। উইচ মানে ডাইনি? সিনথিয়ার দিদি ডাইনি? উনি খুন করেছেন এই এতগুলো মানুষকে? তবে কি মানুষগুলোর লাশ ওই ঘরটার ভিতরে লুকানো আছে? চিন্তায় বিভোর হয়েছিল প্রবাল। সম্বিত ফেরে সিনথিয়ার স্পর্শে। কখন যেন সিনথিয়ার একটা আঙুল খেলা করতে শুরু করেছে প্রবালের মুখে। নরম আঙুলটা এঁকে বেঁকে ছুঁয়ে যাচ্ছে প্রবালের কপাল, চোখ, কান, ঠোঁট। গভীর আবেগে চোখ আবারও বন্ধ হয়ে আসে প্রবালের। সিনথিয়ার আঙুলটা এখন প্রবালের কান ঘেঁষে নামতে শুরু করেছে গলার দিকে। হঠাৎই প্রবালের গলার পাশের ক্ষতটার কাছে গিয়ে থেমে যায় তার হাত। তারপর আলতো করে সেখানে আঙুলের ডগাটা ছুঁইয়ে গাঢ় গলায় সিনথিয়া বলে, ও মাই পুয়ার বয়, খুব ব্যথা হয়েছে তাই না? এরপর প্রবাল কিছু বুঝে ওঠার আগেই চরম আবেগে প্রবালকে নিজের সাথে জড়িয়ে নিয়ে তার ক্ষতস্থানে নিজের ঠোঁট দুটো রাখে সিনথিয়া। এক ঝলক বিদ্যুৎ খেলে যায় প্রবালের শিরা উপশিরাবে। মনে হতে থাকে যেন তপ্ত গলিত লাভা তার সেই ক্ষতস্থান বেয়ে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে তার গোটা শরীরে। মাথাটা ঝিমঝিম করে ওঠে। সারা শরীরে তীব্র জ্বলনির সাথে এক অপার সুখের ঢেউ যেন তীর তীর করে বয়ে চলেছে প্রবালের সারাটা দেহ জুড়ে। সিনথিয়ার নরম শরীর এখন প্রায় মিশে গেছে প্রবালের বুকে। প্রবল আবেগ আর সেই তীব্র বিজাতীয় বুনো গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসতে চাইছে না। তবুও নিজেকে সিনথিয়ার বাহুডোর থেকে আলাদা করতে ইচ্ছে করে না প্রবালে। কিন্তু হঠাৎই যেন ছন্দপতন ঘটে। কোথা থেকে যেন দু চার ফোঁটা জল এসে পড়ে তাদের শরীরে, আর সাথে সাথেই ভীষণভাবে কেঁপে ওঠে সিনথিয়া। আচমকাই এক বিরাট ধাক্কা দিয়ে প্রবলকে নিজের থেকে দূরে ছিটকে ফেলে প্রবল আর্তনাদ করে ওঠে মেয়েটা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে নিজের বন্ধ হয়ে আসা চোখ খুলে সিনথিয়ার দিকে তাকাতেই এইবার স্তব্ধ হয়ে যায় প্রবাল। এ কোন সিনথিয়াকে দেখছে সে? মুহূর্তখানেক আগে দেখা মেয়েটার সাথে এই সিনথিয়ার কিন্তু বিন্দুমাত্র মিল নেই। ভূপতিত প্রবালের থেকে মাত্র কিছু দূরেই এখন দাঁড়িয়ে এক ভয়ানক নারী মূর্তি, যা কোনোভাবেই সিনথিয়া হতে পারে না।
এর মধ্যে কোনো সৌন্দর্য নেই, নেই কোনো সরলতা। বিভৎস সেই নারী মূর্তির ঠোঁট ঠেলে বের হয়ে এসেছে তীক্ষ্ণ দুটো রক্তাক্ত সদন্ত। চিবুক থেকে গড়িয়ে নামছে রক্তের ধারা। সবচেয়ে ভয়ানক আকার ধারণ করেছে সিনথিয়ার চোখ দুটো। মনেহীন দুটো সাদাটে চোখ দিয়ে যেন ঝরে পড়ছে তীব্র ঘৃণা। আর সহ্য করতে পারে না প্রবাল। চেতনা লোপ পেতে চলেছে তার। পুরোপুরিভাবে জ্ঞান হারানোর আগে এসে বুঝতে পারে তার গলার সেই ক্ষত স্থান বেয়ে হুড়হুড় করে কি যেন একটা তপ্ত তরল গড়িয়ে এসে আস্তে আস্তে ভিজিয়ে দিচ্ছে তার জামাটা। ভালোভাবে জ্ঞান হওয়ার পরে সে প্রথমেই দেখতে পায় বিজন মামাকে। আপাতত একটা অচেনা ঘরে শুয়ে আছে প্রবাল, আর মামা গম্ভীর মুখে বসে আছেন তার পায়ের কাছে। পাশে দাঁড়িয়ে সেই বৃদ্ধা মহিলা। প্রবালের জ্ঞান ফিরেছে দেখে তিনি আশ্বস্ত মুখে কি যেন বিড়বিড় করে বুকে ক্রস এঁকে নিলেন। হতভম্ব প্রবাল যে কিছুই বুঝতে পারছে না সেটা আন্দাজ করে কথা শুরু করলেন বিজন মামা নিজে। প্রবাল, সিনথিয়া কোনো মানুষ নয়। ও মারা গেছে আজ থেকে প্রায় 30 বছর আগে। আত্মহত্যা করেছিল মেয়েটা। গলায় ফাঁস দিয়ে নিজের জীবন নিয়েছিল সিনথিয়া। স্বাভাবিকভাবেই ওর দেহ যাবতীয় নিয়ম মেনে ওই সমাধি ক্ষেত্রেই কবর দেওয়া হয়। কিন্তু মাসখানেক পরে এক সকালে আশ্চর্যজনকভাবে সিনথিয়ার দেহটিকে আবার পাওয়া যায় তার সমাধি বেদির উপরে। কিভাবে তার দেহ মাটির তলা থেকে উপরে আসলো তা কেউই বলতে পারে না। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল মাসখানেক চলে গেলেও সামান্যতম পচন পর্যন্ত দেখা যায়নি সিনথিয়ার দেহে। স্বাভাবিকভাবেই তখন ওর দিদি, মানে এই মারিয়া, চূড়ান্ত আতঙ্কিত হয়ে যোগাযোগ করে স্থানীয় চার্চের ফাদারের সাথে। ফাদার কিন্তু সিনথিয়ার দেহ দেখেই তখনই বিষয়টির নারকীয়তা আন্দাজ করেছিলেন। এক্ষেত্রে বলে রাখা উচিত, সিনথিয়া কিন্তু স্বাভাবিক ছিল না। ছোট থেকে দেখতে সে যতটা সুন্দর ছিল, ভিতর থেকে ছিল ততটাই নিষ্ঠুর। রক্তের প্রতি তার ছিল এক অদম্য নেশা। নেহাতি শিশু বয়সে সে খেলার চলে পোষ্য কুকুর বিড়ালের হাত বা লেজ কেটে ফেলত। তারপর সেই রক্ত নিয়ে খেলা করত নিজের মনে। বড় হওয়ার সাথে সাথে তার নিষ্ঠুরতা বাড়তে থাকে। বাড়ির লোকজন দিবারাত্রি তটস্থ হয়ে থাকতো সিনথিয়াকে নিয়ে। সারাটা সময় চোখে চোখে রাখা হতো মেয়েটাকে। কিন্তু এর পরেও একদিন হয়ে যায় এক চূড়ান্ত সর্বনাশ। রক্তলোলুপ সিনথিয়া খুন করে তাদের বাড়ির এক চাকরকে। সেদিন প্রথম মেয়েটাকে রক্তপান করতে দেখে তার বাড়ির লোকজন। হয়তো এর আগেও সে এই কাজ করেছে, পশু পাখি মেরে তাদের রক্তও খেয়েছে সবার অলক্ষ্যে, কিন্তু মানুষ খুন সেই প্রথম করে। এরপর থেকেই তার অস্বাভাবিকতা চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। রক্তের জন্য মরিয়া হয়ে ওঠে মেয়েটা। অগত্যা বাড়ির লোকেরা বাধ্য হয়ে তাকে আটকে রাখা শুরু করে। তার বন্য চাহিদা মেটানোর জন্য বিভিন্ন জন্তুর রক্ত এনে দেওয়া শুরু হয়। কিন্তু সিনথিয়ার লোভ ছিল মানুষের রক্তের উপর। এরপর আসে সেই ভয়াবহ রাত। কিভাবে যেন ছাড়া পেয়ে সিনথিয়া খুন করে নিজের বাবাকে। সে রাতে যে আসলে কি হয়েছিল তা সঠিকভাবে কেউই জানে না। পরের দিন নিজের শয়নকক্ষে পাওয়া গেছিল সিনথিয়ার বাবার রক্তশূন্য দেহটা, আর সেই ঘরের সিলিং থেকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সিনথিয়াকে। তার মুখে তখনও লেগেছিল শুকিয়ে যাওয়া রক্তের ছাপ। সিনথিয়ার অবিকৃত মৃতদেহ যখন মাসখানেক পরে কবরের বাইরে পাওয়া যায়, তখনই ফাদার বুঝতে পেরেছিলেন যে সিনথিয়া শয়তানে পরিণত হয়েছে। রক্তের নেশা তার কাটেনি এখনো। সেই সময় ফাদার আবার নতুন করে সিনথিয়াকে কবরস্থ করেন, কিন্তু মাটির তলায় না, কবরস্থানের এক কোনায় একটা ঘরে সম্পূর্ণ একাকী রাখা হয় সিনথিয়াকে। তার দুষ্টু আত্মাকে আটক করে রাখা হয় কফিনের মধ্যে। কথাগুলো একটানা বলে অল্প চুপ করে বিজন মামা। তারপর আবার বলতে শুরু করে। তুমি হয়তো জানো না, আমার কলেজ জীবন কেটেছিল শিলংয়ে। এই মারিয়া ছিল আমার সহপাঠী। লেখাপড়ার পাঠ চুকে যাওয়ার পরেও কিন্তু আমাদের যোগাযোগ ছিল। সিনথিয়ার ব্যাপারে সবকিছুই আমি তার মুখেই শুনেছিলাম। এরপর বহু বছর নিরুপদ্রবেই কেটে যায়, কিন্তু আবার সমস্যা দেখা দেয় বছরখানেক আগে। অজানা কারণে আবার ঘুম ভাঙে সিনথিয়ার। প্রবল হয় তার রক্ত তৃষ্ণা, শুরু হয় মৃত্যুলীলা। প্রথমটাই অবশ্য মারিয়া কিছু বুঝতে পারেনি,
কিন্তু মৃত্যুগুলো সব পূর্ণিমার রাতে হচ্ছে। এটা বুঝতে পারার পরই তার মনে সন্দেহ দেখা দেয়, কারণ জীবিত অবস্থায় তার রক্ত তৃষ্ণা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতো এই পূর্ণিমা রাতগুলোতেই। এমনকি আগের খুন দুটোও সে পূর্ণিমা রাতেই করেছিল। আতঙ্কিত মারিয়া তৎক্ষণাৎ খবর পাঠায় আমাকে, কিন্তু আমারও একটু দেরি হয়ে যায় বিষয়টাকে পুরোপুরিভাবে বুঝতে। তাই হয়তো আমি বাঁচাতে পারিনি তোমার আগের কলিগকে। অসহায় নির্দোষ ছেলেটার লাশ আমরা নিজে হাতে ওই খাদে ফেলেছি ওই গত পূর্ণিমা রাতে, কারণ সেটা না করলে সব দোষ এসে পড়তো এই অসহায় মারিয়ার উপর। কারণ পুলিশ অলৌকিক কথা মানে না। আর এই পূর্ণিমায় সিনথিয়ার নিশানা ছিল তুমি। আমরা আর একটু দেরি করলে সর্বনাশ হয়ে যেত। যেদিন থেকে তুমি এখানে এসেছো সেই রাত থেকেই সিনথিয়া তোমার রক্তপান শুরু করেছিল। মনে করলে বুঝতে পারবে সেই রাত থেকেই তোমার গলার ওই ক্ষতটা দেখা দিয়েছিল। বিজন মামার কথা শুনে অগোচরেই নিজের হাতটা গলায় ছোঁয়ায় প্রবাল। এখন সেখানে একটা বিশাল ব্যান্ডেজ, হয়তো এনারাই করে দিয়েছে। এইবার প্রবালের পাশ থেকে উঠে দাঁড়ান বিজন মামা। তারপর এক ঝলক হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে মারিয়াকে উদ্দেশ্য করে বলেন, সময় হয়ে গেছে মারিয়া, এখন যেতে হবে আমাদের। আজই একমাত্র সুযোগ, কারণ পূর্ণিমার পরের দিন সিনথিয়ার শক্তি সবচেয়ে দুর্বল থাকে। ওকে তাই আজই মুক্তি দিতে হবে আমাদের। জানি না পারবো কি না, তবু চেষ্টা যে করতেই হবে। তুমি রেস্ট করো প্রবাল, আর আগামীকালই ফিরে যেও কলকাতাতে। আর আপনি? প্রশ্ন করে প্রবাল। জবাবে অল্প হাসেন বিজন মামা। তারপর বলেন, দেখা যাক, বাঁচা মরা যে এখন সব ঈশ্বরের হাতে। কথা শেষ করে দরজার দিকে এগোন বিজন মামা। পিছন থেকে প্রবাল জেদি গলায় বলে ওঠে, আমিও যাব আপনাদের সাথে। আপনারা আমার প্রাণ বাঁচিয়েছেন, এখন আমি কেমন করে আপনাদের এই বিপদের মুখে ছেড়ে দেব? হয়তো আমার কোনো ক্ষমতাই নেই, কিন্তু যদি মৃত্যু আসে তবে সবারই আসুক। আজকের দিনটা বেশ মেঘলা। বেলা প্রায় 10টা বাজে, কিন্তু চারপাশ দেখে মনে হচ্ছে এক্ষুনি সন্ধে নামবে। ঝিরিঝিরি বৃষ্টিও চলছে নাগারে। প্রবালরা তিনজন এসে দাঁড়ায় সমাধিক্ষেত্রের কোণার দিকের ঘরটার ভিতরে। বিরাট একটা হলঘর, বেবাক খালি। কেবল ঘরের মাঝ বরাবর রাখা একটা কফি। এই ঘরের ভিতর আলোর ব্যবস্থা নেই। কেবল উপরের স্কাইলাইট চুঁইয়ে যেটুকু আলো আসছে তাতে ঘরটা কেমন যেন ঝাপসা হয়ে আছে। বিজন মামার পিছু পিছু কফিনটার সামনে গিয়ে দাঁড়ায় ওরা। প্রবাল লক্ষ্য করে মারিয়া একটা ক্রস হাতে নিয়ে বিড়বিড় করে কিসব যেন বলে চলেছেন। ওই রকম একটা রূপোর ক্রস প্রবালকেও দিয়েছেন বিজন মামা। মুহূর্তকাল কফিনটার দিকে স্থির হয়ে তাকিয়ে থাকার পর একটানে সেটার ডালাটা খুলে ফেলেন মামা। সাথে সাথেই চমকে যায় প্রবাল। কফিনের ভিতরে শুয়ে আছে সিনথিয়া। তার সারাটা শরীরে মৃত্যুর কাঠিন্য বিন্দু মাত্র থাবা বসাতে পারেনি। যেন ঘুমাচ্ছে মেয়েটা। কেবল তার পেলব ঠোঁটের চারপাশে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, প্রবালের রক্তের দাগ। গাটা শিরশির করে ওঠে প্রবালের। আচমকা বিজন মামা যেটা করলেন সেটা বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি প্রবাল। একটা চকচকের উপর ছোড়া চোখের নিমেষে বিধিয়ে দিলেন সিনথিয়ার বুকের বাঁ দিক লক্ষ্য করে। সাথে সাথেই এক কান ফাটানো চিৎকার বের হয়ে আসলো সিনথিয়ার মৃতদেহের মুখ থেকে। বিস্মিত প্রবাল দেখে হাঁ হয়ে গেছে সিনথিয়ার মুখটা, আর তার এক রাশ ঝকঝকে দাঁতের ফাঁকে উঁকে দিচ্ছে তীক্ষ্ণ দুটো সদন্ত। কিন্তু প্রবালের বিস্ময়ের আরো বাকি ছিল। সে দেখতে পায় সিনথিয়ার বুকের বাঁদিকে যেখানে ছোড়াটা বিঁধে আছে সেখান থেকে ভলকে ভলকে রক্তের সাথে বের হয়ে আসছে অসংখ্য কীট। কিলবিল করে সেগুলো ছড়িয়ে যাচ্ছে কফিনের ভিতর। বিস্ময় বিমূঢ় প্রবাল শুনতে পায় পাশে দাঁড়ানো মারিয়া চাপা গলায় বারবার বলে চলেছেন, ভ্যাম্পায়ার হার্ট, ভ্যাম্পায়ার হার্ট। এরপর আর বিশেষ কিছুই হয়। সেই রাতে বৃষ্টি কমার পর কফিন সমেত সিনথিয়ার লাশটা পুড়িয়ে দিয়েছিলেন বিজন বাবা। পোড়ানোর সময় আচমকাই কান ফাটানো শব্দ করে একটা বাজ পড়েছিল অল্প দূরের একটা পাহাড়।